নমস্কার। তথ্যসূত্র গবেষণা পত্রিকার উদ্যোগে প্রতি বছরের মতো গোপাল হালদার স্মারক সম্মান এবং সবিতা দেবী স্মারক সম্মান প্রদানের যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তা আমরা শুরু করতে চলেছি। আমি প্রথমেই আজকের এই অনুষ্ঠানের যারা স্মারক সম্মান পাবেন এবং অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করবেন তাদেরকে মঞ্চে আসতে অনুরোধ জানাই। প্রথমেই মঞ্চে ডেকে নেব আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডক্টর দীপঙ্কর মল্লিককে। আচার্য সম্মান যিনি পাবেন প্রবীণ শিক্ষাবিদ শ্রী পূর্ণেন্দু বসু। সবিতা দেবী স্মারক সম্মান পাবেন কথা সাহিত্যিক শ্রী সুকান্তি দত্ত। গোপাল হালদার স্মারক সম্মান পাচ্ছেন বিজ্ঞানের বিশিষ্ট গবেষক ডক্টর মানস প্রতিম দাস। মঞ্চে আসতে অনুরোধ জানাই তথ্যসূত্র গবেষণাপত্রের মাননীয় সম্পাদক অধ্যাপক শ্রী সুব্রত রায়চৌধুরীকে। আমাদের অনুষ্ঠান শুরু হবে উদ্বোধন সঙ্গীতের মধ্য দিয়ে। উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী দর্শয়িতা মল্লিক। মঞ্চে উপস্থিত সমস্ত গুণীজনকে আমার প্রণাম এবং উপস্থিত সকল দর্শককে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে, তোমার খোলা হাওয়া। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরবো না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিতে, ডরবো না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ও গো আমি তুফান তেরে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে, তোমার খোলা হাওয়া
নমস্কার। দর্শয়িতাকে ধন্যবাদ। এবার মঞ্চে উপবিষ্ট অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হবে। তাদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন শ্রীমতী নীলাঞ্জনা বিশ্বাস। প্রথমে আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর দীপঙ্কর মল্লিককে বরণ করে নেওয়া হচ্ছে। এবার আজকে যিনি আচার্য সম্মান পাচ্ছেন প্রবীণ শিক্ষাবিদ শ্রী পূর্ণেন্দু বসু। সবিতা দেবী স্মারক সম্মান প্রাপক শ্রী সুকান্তি দত্ত। সবশেষে গোপাল হালদার স্মারক পুরস্কার প্রাপক ডক্টর মানস প্রতিম দাস। আমাদের অনুষ্ঠানের শুরু হয়েছিল দর্শয়িতার গানের মধ্য দিয়ে। দর্শয়িতাকে স্মারক উপহার তুলে দেবেন পূজা বিশ্বাস। আমি দর্শয়িতাকে আরেকবার একটু মঞ্চে আসতে অনুরোধ জানাই। এবার তথ্যসূত্র পত্রিকার 29তম বর্ষের প্রথম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ। মঞ্চে উপস্থিত ব্যক্তিরা এই সংখ্যাটি প্রকাশ করবেন। আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, তথ্যসূত্র পত্রিকা বিগত 29 বছরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কেন্দ্রিক একাধিক সংখ্যা প্রকাশ করেছে। সেই সমস্ত সংখ্যা থেকে নির্বাচিত লেখা নিয়ে তথ্যসূত্রের এবারের নিবেদন তথ্যসূত্রের ঠাকুরবাড়ি চর্চা। সেই তথ্যসূত্রের 29তম বর্ষের প্রথম সংখ্যা প্রকাশ করছেন সভাপতি ডক্টর দীপঙ্কর মল্লিক সহ মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবার তথ্যসূত্র পত্রিকার সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় অধ্যাপক সুব্রত রায়চৌধুরীকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য অনুরোধ জানাই। মার্জনা করবেন একটা বিষয়ে, আমি আমাদের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডক্টর দীপঙ্কর মল্লিককে উত্তরীয় পরিয়ে এবং স্মারক উপহার দিয়ে তাকে বরণ করে নেওয়া হবে। এই কাজটি করবেন শ্রী দেবব্রত রায়চৌধুরী। এবার তথ্যসূত্র পত্রিকার সম্পাদক অধ্যাপক সুব্রত রায়চৌধুরী তার কথা আমাদেরকে জানাবেন। মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট 3 গুণী ব্যক্তিত্ব, সামনে মুষ্টিমেয় কিছু মুগ্ধ শ্রোতা, আর এই মেলা প্রাঙ্গণে যারা বসে আছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, তাদের সবাইকে যথাবিহিত প্রণাম সম্বোধন করে আর বক্তব্য শুরু করছি। সঞ্চালক বলছিলেন তথ্যসূত্র পত্রিকার 29 বছর প্রথম সংখ্যা প্রকাশের কথা। একটু ভেবে দেখবেন যে 29টা বছর আমরা এই পত্রিকাটা চালিয়ে এসেছি। অনেক অভিজ্ঞতা, অনেক ঝড়ঝাপটা, অনেক প্রতিকূলতা এগুলো ছিলই। বছরে আপনাদের সামনে একবার এসে দাঁড়াবার সুযোগ আমার ঘটে।
খুব স্বাভাবিকভাবেই একটু লোভ হয় যে এই 29 বছরের ভালো লাগা মন্দ লাগার কথাগুলো একটু আপনাদের সঙ্গে ভাগ করে দেব। তথ্যসূত্র প্রথম থেকেই একটি গবেষণাধর্মী ষান্মাসিক পত্রিকা। সিদ্ধান্ত হয়েছিল বছরে 2টো সংখ্যা বেরোবে এবং প্রবন্ধের সংখ্যাই বেরোবে, এবং সেই প্রবন্ধগুলো কিন্তু কোনো একটা নির্দিষ্ট বিষয় কেন্দ্রিক প্রবন্ধ হবে, অর্থাৎ পাঠককে কোনো একটা বিশেষ বিষয়ে আমরা আগ্রহী করে তুলতে চাইছি। কোনো একজন পাঠক সেই বিষয়ে আগ্রহী নাও হতে পারেন, তাহলে তিনি সেটা গ্রহণ করবেন না, অসুবিধা কিছু নেই। কিন্তু যে পাঠক মনে করবেন এটা আমার গ্রহণযোগ্য, তিনি কিন্তু এটাকে সাগ্রহে সংগ্রহ করবেন। আমরা এই প্রাক 30 বছর বর্ষে দাঁড়িয়ে এই অভিজ্ঞতার কথা বলতেই পারি যে বহু মানুষ কিন্তু আমাদের এই পত্রিকাটা সংগ্রহ করেন। শুধু দেশে নয়, বিদেশেও আমাদের পত্রিকাটা বহুবার যায়, বহু জায়গায় যায়, একদম ইউরোপ আমেরিকা থেকে আরম্ভ করে এশিয়ার বিভিন্ন দেশে এই পত্রিকা যায়। যারা যান তাদের কাছে পৌঁছয়, তাদের কাছে আমরা পৌঁছাই না, তারাই পত্রিকার খবরটা জেনে আমাদের সঙ্গে যোগাযোগ করে পত্রিকাটা তারা সংগ্রহ করেন। পত্রিকার এইরকম একটা অবস্থা চলছে। জানি না এই সংখ্যাটাকে, এই পত্রিকাটাকে আর কত বছর চালিয়ে রাখতে পারবো, ব্যাখিয়ে রাখতে পারবো, কিন্তু অবশ্যই মানে খেলা শেষ না করে মাঠ ছাড়ার লোক আমরা নই, লিটল ম্যাগাজিনের লোক নয়। লিটল ম্যাগাজিনের লোকেরা লড়াইটা করতে জানে, কাজেই আমরা সহজে মাঠ ছাড়বো না, এ প্রতিশ্রুতিও দিতে পারি। প্রায় 20 বছর ধরে আমরা এই পত্রিকা থেকে একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছিলাম, সেটা হচ্ছে গোপাল হালদার স্মারক সম্মান। কে গোপাল হালদার সে সম্পর্কে আমার বিস্তারিত বলার কোনো কারণ নেই, কারণ আপনাদের কাছে একটা সম্ভবত ফোল্ডার গেছে, সেখানে গোপাল হালদার সম্পর্কে সামান্যতম কিছু ইনফরমেশন তথ্য দেওয়া আছে। এই গোপাল হালদার 20 শতকের একজন বিখ্যাত চিন্তাবিদ, বস্তুবাদী চিন্তাবিদ, যিনি আগামী পৃথিবীকে পথ দেখিয়েছেন সঠিকভাবেই। সেই মানুষটি আজকে প্রায় বিস্তৃত, প্রায় 1902-তে জন্মগ্রহণ করেছিলেন। 2026 আসছে, আমার 125 বছর জন্মবর্ষ উদযাপন করার ইচ্ছাও আমাদের আছে। দেখা যাক যদি পারি আমরা এটা করবো। এবং এই মানুষটিকে নিয়ে প্রায় 20 বছর হয়ে গেল আমরা একটি স্মারক পুরস্কার দিয়ে থাকি, প্রতি বছরই দিই। এবছর আমরা এই পুরস্কারটা হাতে তুলে দিচ্ছি ডক্টর মানস প্রতিম দাসের হাতে, আপনাদের ঘরের ছেলে। তার বাইরের একটা বিস্তৃত জগৎ আছে, পরিচিতির জগৎ শুধু নয়, ধ্যানের জগৎ, পড়াশোনার জগৎ, বিদ্যাচর্চার জগৎ, বিজ্ঞানের জগৎ। সেই জগৎকে আমরা নববারকপুরবাসী অনেকেই সঠিকভাবে জানি না, জানলেও সঠিক মূল্যায়ন করতে পারি না। তথ্যসূত্র নববারকপুর কেন্দ্রিক পত্রিকা নয়, নববারকপুর থেকে প্রকাশিত পত্রিকা, কিন্তু তথ্যসূত্র পত্রিকার একটা বৃহত্তর ক্যাম্পাস আছে, একটা বৃহত্তর তার বিস্তৃতি আছে। সেখানে দাঁড়িয়েই আমাদের মনে হয়েছে মানুষকে, আমাদের মানসবাবুকে এই মর্যাদাটা দেওয়া উচিত। সেই জন্য আমরা তার এই বিজ্ঞানকে বিশেষ করে জনমুখী করে করবার জন্য এই পুরস্কারটা তাকে আমরা দিচ্ছি। দ্বিতীয় পুরস্কার যেটা দেওয়া হয় সেটা হচ্ছে সবিতা দেবী স্মারক সম্মান। সবিতা দেবী একেবারেই ব্যক্তিগত স্তরের কথা বলতে হয়। আমার মা ছিলেন, তিনি কোনোদিন পাঠশালায় যাননি। 60 বছর বয়সে তিনি লেখালেখির চর্চাটা শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত বেশ কয়েকটা বই তিনি রচনা করেছেন, কিছু পুরস্কারও পেয়েছেন। সেই মানুষটিকে নিয়ে, সেই মানুষটি মারা যাওয়ার পরে সেই মানুষটিকে নিয়ে আমরা তার যে লড়াইটা, অর্থাৎ এইরকম একটা জগতে দাঁড়িয়ে, পরিবারে দাঁড়িয়ে তার যে লড়াই, অর্থাৎ পড়াশোনা শিখে 60 বছর বয়সে নতুন করে শুরু করা, অর্থাৎ যে মানুষটা পাঠশালায় যাননি, সেই মানুষটা অ আ ক খ শেখা হয়নি, সেই মানুষটা শ্বশুর বাড়িতে এসে অ আ ক খ শিখছেন, সেই মানুষটা তারপরে নিজে লেখালেখি করছে, পড়াশোনা শুরু করছেন, লেখালেখি করছে। অর্থাৎ এটা শুধু আমরা মাকে প্রতিবারে উপস্থাপন করা না, এটা করতে চাইছি যে গত শতাব্দীতে আমাদের
মায়েরা, আমাদের দিদিরা, আমাদের বোনেরা কি লড়াইটা করে এসছে, সে লড়াইটাকে তো আমরা ভুলে যাচ্ছি। আন্তর্জাতিক নারী বর্ষ করছি, আন্তর্জাতিক নারী দিবস করছি, কিন্তু যথার্থ লড়াইয়ের জায়গাটাকেও আমাদের চিনিয়ে দিতে হবে, কিভাবে তারা লড়াই করেছিলেন। আজকে আমরা অনেক কিছু পাওয়ার পরেও বলি আমরা পাইনি, কিন্তু সেই মানুষটা কিন্তু কিছু পেয়েছিলেন না, কিন্তু কিছু দিয়ে গেলেন। এই কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমরা কথা, আবার যেহেতু কথা সাহিত্য চর্চা করতেন, কথা সাহিত্যের বই তার আছে, একাধিক বই আছে, সেহেতু কথা সাহিত্যিক হিসাবে আমরা একজনকে নির্বাচন করে থাকি, বিশেষ করে সৃজনশীল কাজের জন্য একজনকে নির্বাচন করে থাকি। সেদিক থেকে আমরা সুকান্তি দত্তকে নির্বাচন করেছি এবছরে। সুকান্তি দত্তও আপনাদের ঘরের ছেলে, তারও কিন্তু একটা বাইরের বিরাট বিস্তৃত জগৎ আছে। সুকান্তি দত্তের কথা আমি যখন বাইরে গিয়ে বলি খুব গর্ব হয় যে সবাই কিন্তু সুকান্তি দত্তকে এক বাক্যে চেনে, তার সাহিত্য চর্চার কথা সেটা। বরঞ্চ আমার লজ্জা লাগে যে ঘরের ছেলে হয়ে সুকান্তি দত্তকে আমি যত না তাকে পড়েছি, তাদেরকে বাইরের মানুষগুলো অনেক বেশি পড়েছে। সেই সুকান্তি দত্তকে আমার মনে হয়েছে এবারের এই পুরস্কারটা দেওয়া উচিত। আর এবছর আমরা একটা নতুনতর সংযোজন করলাম, আচার্য সম্মান পুরস্কার। আচার্য সম্মান, এটা আমরা কোনোদিন দিইনি, এবছর দিয়েছি। এবছর আমরা ভেবেছি পূর্ণেন্দুবাবু, আমরা আমাদের নবরাপুরের প্রত্যেক ঘরে ঘরে তার ছাত্র ছড়িয়ে রয়েছে, তিনি তার জীবন দিয়ে আমাদের আদর্শ বোধ আমাদের মধ্যে গড়ে তুলেছেন। একটা মানুষ 45 মিনিট ক্লাসে, 1 ঘন্টা ক্লাসে কি পড়ালেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তার জীবন যাপনটা কেমন। সেই জীবন যাপনটা দেখে কি আমি উৎসাহিত হলাম, আমি একটা ভালো মানুষ হয়ে উঠবার উপাদান খুঁজে পেলাম। পূর্ণেন্দুবাবু আমাদের ছোটবেলা থেকে একটা ভালো মানুষ তৈরি করার চেষ্টা করেছেন, বহু গুণী ছাত্রছাত্রী তার হয়েছে। সেই দিকে চিন্তা করে আমাদের মনে হয়েছে যে এই সম্মানটা পূর্ণেন্দু বসুকেই দেওয়া উচিত। তিনি আমার মাস্টারমশাই, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আর একটা কথা বলি, এই পুরস্কারগুলো দেওয়ার সময় আমরা কিন্তু শুধুমাত্র তার গুণমানটাকে নির্বাচন করি না, আমরা কিন্তু লক্ষ্য করি তিনি মানুষ হিসাবে কতটা ভালো। অর্থাৎ পণ্ডিত অনেকে হন, অনেকেই পড়াশুনো করেন, অনেকেই বিদ্যাচর্চা করেন, কিন্তু মানুষের সঙ্গে ব্যবহারটা তার মানবিক হয় না। যে মানুষটা মানবিক নয় কিন্তু বিদ্যাচর্যা অনেক উন্নত মানের, তাকে আমরা পুরস্কৃত করি না। আমরা পুরস্কৃত করি তাকে যে মানুষটা বিদ্যাচর্চার সঙ্গে বিনয়ী হন, মাথা নিচু করতে জানে, সেই মানুষগুলোকে আমরা শ্রদ্ধা জানাই এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে। আমি আর দীর্ঘায়িত করব না, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যে কজন এখানে বসে আছেন তারা আমাদের যারা আছেন তারাও খুব সামান্য একটু কিছু কথা বলবেন, সেটুকু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা শুনলাম তথ্যসূত্র পত্রিকার সম্পাদক অধ্যাপক সুব্রত রায়চৌধুরীর কথা, তার 29 বছরের পথ চলার অতি সংক্ষিপ্ত ইতিহাস। এবার আমরা আমাদের আজকের যে মূল অনুষ্ঠান সম্মাননা জ্ঞাপন, সেই পর্বে চলে যাব। প্রথমেই স্যার যেটা বলেছেন, আচার্য সম্মান প্রদান করা হবে তথ্যসূত্র পত্রিকার পক্ষ থেকে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এবার আচার্য সম্মান পাচ্ছেন প্রবীণ শিক্ষাবিদ শ্রী পূর্ণেন্দু বসু। আমরা তাকে সম্মানিত করব। প্রথমেই তাকে উত্তরীয় পড়িয়ে দেবেন। আমি স্যারের কাছে যতটুকু শুনেছি যে মঞ্চে আর যে দুজন পুরস্কার প্রাপক রয়েছেন, পূর্ণেন্দুবাবু তাঁদেরও মাস্টারমশাই, তো ফলে তাকে সম্মাননা জ্ঞাপনটা সেই সার্বিকভাবেই তথ্যসূত্র পত্রিকার পক্ষ থেকে করার একটা প্রচেষ্টা করা হয়েছে। প্রথমেই উত্তরীয় পড়ানো, উত্তরীয় পড়িয়ে তাকে সম্মাননা জ্ঞাপন করবেন আজকে যিনি সবিতা দেবী স্মারক সম্মান পাচ্ছেন, সেই কথা সাহিত্যিক শ্রী সুকান্তি দত্ত। স্যার আসুন। এবার
স্যারকে আলোয়ান পরিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন আজকের যিনি গোপাল হালদার স্মারক পুরস্কার প্রাপক ডক্টর মানস প্রতিম দাস। একটা ছবি স্মারক প্রদান করবেন মাস্টারমশাইয়ের আর এক ছাত্র অধ্যাপক সুব্রত রায়চৌধুরী। ছাত্রদের কাছে যেমন এই এক শ্লাঘার বিষয়, তারা তাদের মাস্টারমশাইকে সম্মান জানাতে পেরে নিজেরা সম্মানিত বোধ করছেন, তেমনি এই শিক্ষকের কাছেও কিন্তু এটা একটা বড় প্রাপ্তি। তার 3 কৃতী ছাত্র আজকে তাকে সম্মাননা জ্ঞাপন করলেন। এবার তথ্যসূত্র পত্রিকার পক্ষ থেকে যে মানপত্রটি রচনা করা হয়েছে আচার্য পূর্ণেন্দু বসুকে সম্মান জানিয়ে, সেই মানপত্রটি পাঠ করবেন এবং মানপত্রটি প্রদান করবেন তথ্যসূত্র পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত শ্রীমতী অপরাজিতা বন্দ্যোপাধ্যায়। আচার্য সম্মান নিবেদনে তথ্যসূত্র গবেষণাপত্র রক্তকরবী 318 স্টেশন রোড, পশ্চিম নববারাকপুর। আচার্য শ্রী পূর্ণেন্দু বসু, শ্রদ্ধা ভাজুয়েশু। আপনি আমাদের শিক্ষক, আপনার সান্নিধ্য আমাদের শৈশবের খেলাঘর, যৌবনের উতল হাওয়া আর নিবিড় ঘন আধারে প্রাণের বিকশিখা। শিক্ষকতার বাইরেও আপনি আছেন ফোনে করতালে, ইসরাজি কানপুরায়, রবীন্দ্রনাথের ভুবনডাঙায়, কীর্তনে কতুল প্রসাদে। আপনার মধ্যে আমরা খুঁজে পাই আমাদের বেড়ে ওঠার সংবাদ, প্রাণের রসদ। এই শীতের অপরাহ্নে আপনার হাতে আচার্য সম্মান তুলে দিয়ে আমরা গর্বিত। চিরপ্রণম্য শিক্ষক আপনি, আপনাকে প্রণাম। সুব্রত রায়চৌধুরী, সম্পাদক, তথ্যসূত্র গবেষণাপত্র, নববারাকপুর, 25 ডিসেম্বর 2024। শ্রী পূর্ণেন্দু বসুর হাতে উপহার সামগ্রী প্রদান করবেন শ্রীমতী গার্গী রায়চৌধুরী। এবার সবিতা দেবী স্মারক সম্মান প্রদান। প্রাপক কথা সাহিত্যিক শ্রী সুকান্তি দত্ত। তাকে উত্তরীয় পড়িয়ে সম্মাননা জ্ঞাপন করবেন গার্গী রায়চৌধুরী। আলোয়ান পড়িয়ে দেবেন তথ্যসূত্র পত্রিকার সম্পাদক শ্রী সুব্রত রায়চৌধুরী। শ্রী সুকান্তি দত্তকে স্মারক প্রদান করবেন শ্রী দেবব্রত রায়চৌধুরী। ঠিক আছে।
সুকান্তি দত্তের উদ্দেশ্যে যে মানপত্রটি রচনা করা হয়েছে সেটি পাঠ ও প্রদান করবেন শ্রীমতী অপরাজিতা বন্দ্যোপাধ্যায়। সবিতা দেবী স্মারক সম্মান 2024। নিবেদনে তথ্যসূত্র গবেষণাপত্র, রক্তকরবী 318 স্টেশন রোড, পশ্চিম, নববারাকপুর, কলকাতা 7,01,31। কথা সাহিত্যিক শ্রী সুকান্তি দত্ত, সুজনেশু। এই শীতের অপরাহ্নে আপনাকে স্বাগত। কথার মালা গেঁথে আপনি নিয়ত রচনা করে চলেছেন আমাদের জীবনের আলেখ্য। কথা সাহিত্য আপনার নেশা হলেও সুর ও ছায়াছবির জগৎ আপনার শান্তির নীড়। অনায়োজিত আনন্দ মজলিসে আপনি প্রাণের আরাম খুঁজে পান। মানুষ আপনার প্রথম ঈশ্বর। আপনি আমাদের প্রিয়জন, বড় কাছের মানুষ। আপনার সুস্থ দীর্ঘ কর্মময় জীবন কামনা করি। শুভেচ্ছা ও অভিনন্দন সহ সুব্রত রায়চৌধুরী, তথ্যসূত্র গবেষণাপত্র, নববারাকপুর, 25 ডিসেম্বর 2024। আরেকবার এবার তুমি আছো। উপহার সামগ্রী প্রদান করবেন তথ্যসূত্র পত্রিকার সঙ্গে যুক্ত আর এক একনিষ্ঠ সাহিত্যমোদী শ্রী সুশান্ত ঘোষ। এবার গোপাল হালদার স্মারক সম্মান প্রদান। প্রাপক বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মানস প্রতিম দাস। ডক্টর মানস প্রতিম দাসকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন শ্রীমতী অঙ্কিতা মুখার্জি। তাকে আলোয়ান পরিয়ে দেবেন শ্রী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। স্মারক প্রদান করবেন শ্রী সুব্রত রায়চৌধুরী। ডক্টর মানস প্রতিম দাসের উদ্দেশ্যে যে মানপত্রটি রচনা করা হয়েছে সেটি পাঠ ও প্রদান করবেন শ্রীমতী অপরাজিতা বন্দ্যোপাধ্যায়। গোপাল হালদার স্মারক সম্মান 2024। নিবেদনে তথ্যসূত্র গবেষণাপত্র, রক্তকরবী 318 স্টেশন রোড, পশ্চিম, নববারাকপুর, কলকাতা 131। ডক্টর মানস প্রতিম দাস, সুজনেশু। এই শীতের অপরাহ্নে আপনাকে স্বাগত। বিজ্ঞানের তাপস আপনি, যুক্তি বুদ্ধির খেলায় আপনি কুইজ মাস্টার। জনমুখী বিজ্ঞানীর মূল সূত্রটিও আপনি পৌঁছে দিয়েছেন মানুষের ঘরে ঘরে। আপনার অনুসন্ধানী মন রহস্য ঘেরা মহাবিশ্বের অপরিচিত জগৎ থেকে নেমে এসেছে আমাদের সমতলে। সাহিত্যের পরিমণ্ডলেও ছড়িয়ে দিয়েছে পৃথিবীর অজানা রহস্য কথা। আমরা মুগ্ধ হয়েছি বসু বিজ্ঞান মন্দির থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কংগ্রেসে আপনার সপ্রতিভ বক্তৃতা শুনে। জ্ঞান তাপস আপনি, আপনার সুউচ্চ মেধা ও মননকে আমরা শ্রদ্ধা জানাই। সুব্রত রায়চৌধুরী,
তথ্যসূত্র গবেষণাপত্র, নববারাকপুর, 25 ডিসেম্বর 2024। গোপাল হালদার স্মারক সম্মান প্রাপক ডক্টর মানস প্রতিম দাসকে উপহার সামগ্রী প্রদান করবেন শ্রীমতী নীলাঞ্জনা বিশ্বাস। এবার যারা স্মারক সম্মান পেলেন তাদের মুখ থেকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া আমরা শুনব। প্রথমেই আমি ডেকে নেব আজকে যিনি আচার্য সম্মান পেলেন প্রবীণ শিক্ষাবিদ শ্রী পূর্ণেন্দু বসুকে। মাননীয় সভাপতি মহাশয় এবং উপস্থিত আমার ছাত্র শ্রীমান সুকান্তি এবং মানস, আর আজকে তথ্যসূত্র পত্রিকার এই অভিনব আয়োজনে আমি অভিভূত না বলে বলতে হবে যে একটু বিস্মিত। তার কারণ হচ্ছে যে এরকম একটা অভিনব পুরস্কার এই প্রবর্তন এবছরের জন্য হলো কিনা জানি না, কেন এটা ওদের কর্মসূচির মধ্যে সচরাচর ছিল না, এইবার সংযোজিত হয়েছে। যে পুরস্কার দিয়ে থাকেন তারা প্রত্যেক বছর তার পিতৃদেব এবং মাতৃদেবীর স্মরণে খুব যোগ্য দেখে দেয়া হয়। গবেষণা কর্ম, বিজ্ঞান বা এসব যা কিছু খুব গুণ দেখে করা হয়, আর সেটা যথাযোগ্য করা হয়েছে। আনন্দ হচ্ছে, খুব বেশি মানে আনন্দ না বলে উল্লসিত আমি বলতে পারি। তার কারণ আমারই কৃতি 2 ছাত্র এরকম সম্মান পাচ্ছে। এর আগে বাইরের অনেকেই পেয়েছেন এই গোপাল হালদার পুরস্কার, এবং তার পিতা মাতার স্মৃতিরক্ষা এই যে আয়োজন, এটা আরো গর্ব সেই কারণে যে তাদের প্রতি তার শ্রদ্ধা। আমি তাদের গবেষণা কর্মের খোঁজখবর নিতে পারিনি, তবে দূর থেকে যেটুকু শুনতে পাই সেইটুকুই খালি জানি। তা এই কৃতিত্ব অনেক দিন অনেকভাবে ওরা বিভিন্ন ক্ষেত্রে যে বড় বড় হচ্ছে। সুকান্তির কিছু লেখা আমি পড়েছি, কিন্তু বিজ্ঞানের ব্যাপারে মানুষের কিছু কিছু কাজকর্মের খবর রাখি মাত্র, কিন্তু বিষয়টা জানি না। আনন্দ হচ্ছে। আর আমার সম্পর্কে যেটা আমার বলার কথা সেটা হচ্ছে, আচার্য হওয়া খুব কঠিন ব্যাপার। আমরা যখন তখন যাকে খুশি আচার্য বলে সম্বোধন করি, এটা দুর্লভ একটা কথা। কেননা আচরণে প্রতিফলিত করে চলতে না পারলে, শুধু শিক্ষাদান করলে আচার্য হওয়া যায় না। সে আচরণের প্রতিফলিত করার চেষ্টা অনেকের মতো আমিও একটু করে থাকি, এই মাত্র বলতে পারি। কিন্তু ছাত্রদের গড়ে তোলার ক্ষেত্রে আমার একটু সুযোগ হয়েছে। আমি ছোটদের একটি সপ্তাহের আসর এখানে ছিল, এখানে এখনো আছে। তাদের একেবারে ছোট বয়স থেকে তাদের শ্রদ্ধা স্বপন ব্যুরো অখিল নিয়োগীর প্রচেষ্টায় যে সংগঠন ব্যাপকভাবে বাংলা তথা ভারতেরও বিভিন্ন কোণে, বাংলাদেশেও ছড়িয়ে পড়েছিল, এখন নানা কারণে নানা মিডিয়ার অনেকগুলো বাধা এসে যাওয়াতে মাঠে সেই ধরনের ছেলেমেয়েদের সেরকমভাবে পাওয়া যাচ্ছে না। তবুও কিন্তু সংগঠন চলছে। এই সংগঠনের মাধ্যমে ছোটদের নানাভাবে ড্রিল থেকে শুরু করে নানা সাহিত্য, সংস্কৃতি সমস্ত কিছুর এই আসরের কর্মধারার মধ্যে ছিল। আর বিশেষ করে বিদ্যালয়ে আমি যখন যুক্ত আছি, তখন আমি চেষ্টা করি আমাকে যারা
শিক্ষাদান করেছেন, সেই তাদের কথা স্মরণ করে শিক্ষাদানের চেষ্টা করি। যার ভিতরে যে প্রতিভা আছে সেটাকে একটু উন্মোচন যদি করা যায় সেটা তো আরও ভালো, এই পড়ার পাশাপাশি। এটা শিক্ষকের কর্তব্য। তাই শিক্ষকের কর্তব্য সম্পাদন আমি কতটুকু করতে পেরেছি সেটা আমি তো বলতে পারি না, তবে আমি চেষ্টা করেছি। আর আচরণে প্রতিফলিত করা সবচেয়ে কঠিন ব্যাপার, সেইটা এই আচার্য সম্মান আমি মাথা পেতে গ্রহণ করলাম এবং আমি চেষ্টা করব আচার্য হবার, এইটুকু বলতে পারি। এবং মনুষ্যত্বের বড় জিনিস যেটা, সেটা তো এই চরিত্র, সেটা আমরা তো কতটুকু তার বিকাশ সম্ভব। শ্রীমদ্ ভগবদ্ গীতায় এ সম্পর্কে তো বিস্তৃতভাবে বলা আছে। উপনিষদের আলোকে আমাদের জীবন অভিস্নাত হোক, আমরা কেবল যেন সাধারণ জীবন যাপন করে আমাদের জীবনটাকে শেষ না করি, আমরা যেন অন্তর্লোকের দিকে যাই। আমার ভিতরের আমিকে জানার যতটুকু চেষ্টা করা যায় ততটুকুই আনন্দ সংসারে তথা সমাজে, দেশে প্রতিফলিত হবে। কাজেই সেই দিকে আমরা, অর্থাৎ আমাদের রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় যে বড় আমি, ছোট আমিটাকে একটুখানি কিছুদিন লালন পালন করার পর অন্ততপক্ষে বড় আমির দিকে আমাদের যাওয়া কর্তব্য। এবং সেইখানে, সেই অন্তর্লোকে, সেখানে তাকে, সেই আমাদের অন্তরের আত্মার কথা বলছি, তার সঙ্গে এই আমাদের একটু পরিচয় সাধন, এর ভিতর দিয়ে আনন্দর সন্ধান পাওয়া যাবে। রবীন্দ্রনাথ যে আনন্দটা লক্ষ্য নিয়ে শান্তিনিকেতন গড়েছিলেন, জীবনে সেই আনন্দ যেন আমরা নিজেরা পাই, যেন অপরদের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করি, এই কর্তব্যটুকু যেন করি। এইটুকু বলে যারা এরকম আয়োজন করেছেন তাদের সর্বাঙ্গীন কুশল। তথ্যসূত্র পত্রিকা এক আনন্দের সামগ্রী, আমার কাছে দুর্লভ সামগ্রী। আমি খুব অবাক হই এরকম ধরনের লেখাকে সংগ্রহ করে নববারাকপুরে এরকম একটি পত্রিকা চলছে, এটা আমাদের খুব গর্ব। বেশ কিছু সংখ্যা এত সুন্দর যত্ন করে করা হয়েছে যে অবাক হয়ে যেতে হয়। শুধু তথ্য নয়, এর মধ্যে থেকে আমরা জীবনের অনেক উপাদান, জীবন গঠনের উপাদানও লাভ করছি। এটুকু বলে পত্রিকা এবং বইমেলা কর্তৃপক্ষ সকলকে আমার শুভ কামনা এবং কর্মীবৃন্দকে আমার আশীর্বাদ। আজকে পুরস্কার প্রাপক 2 ছাত্রকে এবং সুব্রতকে আমার আশীর্বাদ রইল, এদের প্রতি সকলের কল্যাণ হোক। এবার আমরা শুনে নেব সবিতা দেবী স্মারক পুরস্কার প্রাপক কথা সাহিত্যিক শ্রী সুকান্তি দত্তের কথা। মাননীয় সভাপতি, আমার শ্রদ্ধেয় শিক্ষক শ্রী পূর্ণেন্দু বসু, ভাতৃপ্রতিম বন্ধু বিদ্যাব্রতী গবেষক চিন্তক মানসপ্রতিম দাস, তথ্যসূত্র পত্রিকার সম্পাদক বিশিষ্ট কবি প্রাবন্ধিক গবেষক সুব্রত রায়চৌধুরী এবং এই মেলা প্রাঙ্গণে যারা সমবেত হয়েছেন, পরিচিত অপরিচিত বন্ধু স্বজন, সবাইকে আমার নমস্কার। এই প্রথমেই আমি এই পুরস্কারটি যার নামে প্রদান করা হয়েছে আমায়, আমার মাতৃসমা সাহিত্যিক সবিতা রায়চৌধুরী নামে যে স্মারক প্রদান করা হয়েছে, সেই মাতৃসমা সবিতা রায়চৌধুরীকে আমি প্রণাম জানাই। তার জীবন সংগ্রাম, তার সাহিত্য প্রেম, এই সমস্ত প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।
পুরস্কারের জন্যে কেউ লেখেন না, আমিও লিখি না, কিন্তু পুরস্কার পেলে ভালো লাগে, একটু প্রেরণা জাগে, পথ চলার ক্লান্তি হয়তো একটু দূর হয়, উৎসাহ জাগে। গত শতকের ৯-এর দশক থেকে যখন নিয়মিত লেখালেখি শুরু করেছিলাম, তখন লেখার কারণ ছিল ১, সাহিত্য সৃষ্টির আনন্দ, আর ২, আমার চারপাশের সমাজ, মানুষ, জীবন, তাকে ঘিরে যে আমার ভেতরে যে ভাবনা চিন্তার যে আলোড়ন, তাকে প্রকাশ করবার তাগিদ আজকেও তাই আছে। এর আগেও কয়েকটি পুরস্কার পেয়েছি, প্রতিটি পুরস্কার আমার কাছে মূল্যবান, কিন্তু আজকের এই পুরস্কারটির একটি বিশেষত্ব আছে। প্রথমত, এই পুরস্কারটি আমাকে অর্পণ করা হচ্ছে আমার জন্ম শহর, যে শহরে জন্ম থেকে আমি বসবাস করছি, সেই নিউ ব্যারাকপুরের মজলিস মঞ্চে। এই মজলিস নিউ ব্যারাকপুরের খুব পুরনো একটি সংঘ, যে সংঘের সঙ্গে আমার বাবাও একসময় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এবং এই আমার জন্ম শহর, যে জন্ম শহর আমার কান্না হাসির দোলদোলানো পৌষ ফাগুনের জীবন কথা জানে আমার জীবনের বর্ষা এবং বসন্ত, ভৈরবী, মালকোষ সবই এই জন্ম শহর জানে। তো সেই শহরে কোনো পুরস্কার পেলে তার অনুভূতি অন্যরকম হয়। দ্বিতীয়, এই পুরস্কারটি অর্পণ করছে তথ্যসূত্র পত্রিকা, যে পত্রিকা নিউ ব্যারাকপুর থেকেই প্রকাশিত হয়, কিন্তু তা নিউ ব্যারাকপুরেই শুধু সীমাবদ্ধ নয়, তার পাঠক, মননশীল পাঠক ছড়িয়ে আছে তথ্যসূত্র শুধু পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশে, ভারতবর্ষের নানা প্রদেশে, এমনকি সারা পৃথিবীর যেখানে বাংলাভাষী পাঠক আছেন, সেখানে কোনো না কোনো পাঠকের কাছে তথ্যসূত্রের কোনো না কোনো সংখ্যা পৌঁছে গেছে। এমন একটি পত্রিকা গোষ্ঠীর সম্মাননা আমার কাছে তো একটু আলাদা অনুভূতির সৃষ্টি করে। তৃতীয় যে কারণে এই পুরস্কারটি আমার কাছে বিশেষ, সেটি হলো একই মঞ্চে আমার শিক্ষক, আমাদের স্কুলের বাংলার শিক্ষক, ক্লাস 9-এ আমাদের ক্লাস টিচার ছিলেন শ্রী পূর্ণেন্দু বসু, শ্রদ্ধেয় পূর্ণেন্দু বসু আচার্য সম্মানে ভূষিত হচ্ছেন। আর মঞ্চে আমার পাশে রয়েছে আমার ভাতৃপ্রতিম বন্ধু বিদ্যাব্রতী, আমার খুব প্রিয় গুণী মানস প্রতিম দাস। তো তাদের সঙ্গে একই সঙ্গে পুরস্কার পাওয়ার যে গৌরব, সেটাও আজকের এই সম্মাননাকে আমার কাছে বিশেষ হয়ে থাকলো। আমি এই সম্মাননাকে আমার হৃদয়ের গভীরে রাখব। এটা আমার আরও বেশি পরিশ্রম, আরও বেশি দায়িত্বশীল করে তুলবে, এবং এই সুযোগে আমার এই সাহিত্যের পথ চলায় আমার স্বজন আপনজন যারা আছেন, আমার বন্ধুরা, আমার পাঠক, নানা পত্রপত্রিকায় আমি লিখেছি, তার যে সম্পাদক, কর্মী, নানা বই প্রকাশ করেছেন যে প্রকাশক, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, এবং তাদের সকলের হয়ে আমি এই সম্মাননা গ্রহণ করলাম। আপনাদের সবাইকে নমস্কার। এবার শুনে নেব গোপাল হালদার স্মারক পুরস্কার প্রাপক ডক্টর মানস প্রতিম দাসের কথা। মাননীয় সভাপতি, তথ্যসূত্র পত্রিকার সম্পাদক সুব্রত রায়চৌধুরী, আজকের আচার্য সম্মান প্রাপক স্যার পূর্ণেন্দু বসু, সবিতা দেবী স্মারক সম্মান প্রাপক সুকান্তি দত্ত, তথ্যসূত্র পত্রিকার সঙ্গে জড়িত আরো অনেকে, যাদের ছাড়া এই পত্রিকা প্রকাশিত হতে পারে না, এতদিন চলতে পারে না, এবং স্রেফ আমাদের ভালোবেসে, আমাদের পছন্দ করে আজকে সামনে এসে যারা বসেছেন, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমি যে পেশায় আছি সেখানে আমাকে 50 সেকেন্ড বলতে বললে আমি ঠিক 50 সেকেন্ডই বলব, সেই দক্ষতা আমার অর্জন করা হয়েছে।
তো আজকে বোধহয় একটু 2-1 মিনিট হলেও আমার সময় ছাড়াবে, তার জন্য মার্জনা করবেন। স্মৃতি বড্ড বেশি ভিড় করে আসছে। ঠিক কত বয়স হলে স্মৃতিদের ভিড় করতে সুযোগ দেওয়া যায় আমি জানি না, কিন্তু আজকে আসছে। এই মজলিস মাঠ, এই মাঠটাকে কতজন চেনেন এখানে আমি জানি না। এই মাঠে আজকে কিছু মানুষ আছেন। এই মাঠ কত মানুষকে ধারণ করত অনেকে জানেন না। এইদিকে মঞ্চ থাকতো, এইদিকে দেওয়াল থাকতো, মাঝখানে শত শত লোক বসে অনুষ্ঠান উপভোগ করত। এদিকে গোলপোস্ট থাকতো, ওদিকে গোলপোস্ট থাকতো, দুটো টিম খেলতো। এদিকে কোর্ট কাটা হতো, আমরা গাদি খেলতাম। এদিকে গোল হয়ে এসে গোধূলির পরে আমরা আড্ডায় বসতাম। আমি দাবি করতে পারি না প্রতিটা ঘাস আমি চিনি, কিন্তু মজলিস রক্তে। আবেগ চলে আসছে, কিছু করার নেই। আবেগটা বেড়ে গেল যখন সুব্রত রায়চৌধুরী বললেন বা সঞ্চালক বললেন যে পূর্ণেন্দু বসুর এই যে সম্মান প্রদান, সেখানে আমাকে তার গায়ে আলোয়ান পরিয়ে দিতে হবে। আসলে শিক্ষক কত বড় হতে পারেন আমরা পূর্ণেন্দু বসুকে দেখে শিখেছি। মাধ্যমিকের আগের রাত, প্রচন্ড টেনশন, আর 5টা বাচ্চার মতো আমিও বাড়িতে পড়াশোনা করছি। তখন এত আলো থাকতো না, এত আলো আমাদের জীবনে ছিল না। অন্ধকারের মধ্যে দরজার কড়া নাড়া হলো। বাবা দরজা খুলতে ঘরে ঢুকলেন পূর্ণেন্দু বসু। পিঠে হাত দিলেন, মাফ করবেন। আসলে এই অভিজ্ঞতা যেন প্রত্যেকে হয়। বললেন যে এটা আরো অনেকগুলো পরীক্ষার মতো, একটা, এটাকে ভয় পেতে হবে না। বসে থাকলেন আধ ঘন্টা। তিনি চলে যাওয়ার পর আর কোনো ভয় ছিল না। জনগণ মন আমাদের জাতীয় সঙ্গীত আমাদের গাইতে শিখিয়েছিলেন নির্দিষ্ট নিয়মে। 52 সেকেন্ড ধরে গাইতে হবে, নিয়ম আছে। উচ্চারণটা কি রকম হবে, উচ্চারণটা বাঙালি লেখকের লেখা হলেও উচ্চারণটা যেহেতু জাতীয় সঙ্গীত, জনগণ মন এইভাবে গাইতে হবে। কেউ খেয়ে আসেনি জানলে আলাদা করে ডেকে নিয়ে যেতেন বাড়িতে। তো সেই মানুষকে আলোয়ান পড়াচ্ছি। ত্রুটি, আমারই ত্রুটি, এভাবে বলছি আর কি, তবু মেনে নেবেন একটু। সুব্রত রায়চৌধুরী, তার সম্পর্কে বলবো না, তার লেখা দুটো কবিতা পড়বো। শীত ঋতু, এত ভাবো তাই এত একা থাকো, পরিপাটি বুকে কেঁপে কেঁপে ওঠে নদী, এভাবেই অসমাপ্ত চুম্বন জেগে থাকে, শীত ঋতু ফিরে যাবে কবে। আরেকটা পড়ব, নির্জন পরবাসে, স্মরণীয় বাতাস এলে মনে হয় আজও আসি পর্যটনে, পোস্টম্যান ফিরে গেছে কবে, এ পর্যটনে তার কোন মিসড কল, তার কোনো মিসড কল আসেনি এখনো, আমি ছাড়া কে নেবে আমায় আর এই নির্জন পরবাসে। এই দুটো কবিতা আমার পক্ষে সুব্রত রায়চৌধুরীকে বর্ণনা করার জন্য যথেষ্ট। যে আবেশে তিনি ডুবিয়ে দিয়ে যান, তার সম্পর্কে আর কিছু বলার দরকার হয় না।
সুকান্তি দত্ত, আমরা অনেকে জানি না, এটা লেখাও হয়নি, খুব ভালো বাগ্মী। একটা বিতর্কে তিনি একটা লাইন বলেছিলেন, আমি সেই লাইনটা ভুলি না। বিতর্কের বিষয় ছিল সবার জন্য স্বাস্থ্য। সবার মতটা কি ছিল আমার এখন পুরোপুরি মনে নেই। তিনি উঠে একটা লাইন প্রথমে বলেছিলেন, সবার জন্য স্বাস্থ্য কেন হতে যাবে, কেন হবে, কেউ দেবে কেন? শ্রমিককে মালিক ততটুকুই স্বাস্থ্য দেবে যাতে পরের দিন এসে সে কাজটুকু করতে পারে। তার বেশি খাবারও দেবে না, তার বেশি জলও দেবে না, তার বেশি পানীয়ও দেবে না, তার বেশি ওষুধও দেবে না। মানুষের যে গড়ে ওঠা তার চারপাশের এই বাণীগুলো দিয়ে তৈরি হয়, এই সাহচর্যগুলো দিয়ে তৈরি হয়। প্রতিটা নববারাকপুরের প্রতিটা বাতাস, মানে বাতাসের প্রতিটা স্রোত পুষ্ট করেছে, এভাবেই করে মানুষকে। আজকে নববারাকপুরের যে পত্রপত্রিকা, আজকে এখানে প্রতাপ বসু আমার সহপাঠী বসে আছে, আজকে অভিমুখ পত্রিকার দায়িত্ব সামলাচ্ছে। এই অভিমুখ সাহায্য করেছে লিখতে, শুভেন্দু চট্টোপাধ্যায় সম্পাদিত আকাশ পত্রিকা সাহায্য করেছে লিখতে, সুকান্তি দত্ত সম্পাদিত স্বপ্ন সমীহা সাহায্য করেছে, অবশ্যই সাহায্য করেছে তথ্যসূত্র, সাহায্য করেছে ঈশান পত্রিকা, সাহায্য করেছে শরৎ সঙ্গের অনুষ্ঠান। এই প্রত্যেকটা জিনিসকে যদি ভুলে যাই তাহলে ভুলে যাওয়া হবে নিজের অস্তিত্বকে। আর যার নামে আজকের পুরস্কার, গোপাল হালদার, যে জীবন চর্যায় নিজেকে বাঁধার চেষ্টা করি, সেই জীবন চর্যার দিশারি হচ্ছেন গোপাল হালদার। বেতার নাটকে একটা লাইন শুনেছিলাম, খুব সাধারণ লাইন, বেতার নাটকে শুনতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো জায়গায় শোনা যায়। জীবনে যেন সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং থাকে। কি বিষয়টা কি, মানেটা কি? তা আমরা যে সময় থেকেছি টাকা পয়সা খুব একটা ছিল না, মোটামুটি সিম্পল লিভিং করতে বাধ্য হতাম। কিন্তু যখন সিম্পল লিভিং এর বেশি রিসোর্সেস চলে আসে, তখনও কিভাবে সিম্পল থাকা যায় পূর্ণেন্দু বসুকে দেখে শেখা যায়। আর গোপাল হালদারের মতো মনীষী বুঝিয়ে দেন যে সিম্পল লিভিংটাকে কেড়ে নেওয়ার জন্য সমাজে কতগুলো শক্তি সক্রিয়। 1962 সালে যিনি সংস্কৃতি রূপান্তর লিখছেন, তিনি বলছেন যে সমাজটা বোধহয় আস্তে আস্তে পাল্টাতে থাকবে এবং মানুষের মধ্যে সমতা আসবে। 1962, প্রায় 60 বছর বা তার একটু বেশি পরে সমাজটা খুব একটা সমতার দিকে যাচ্ছে না। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং বিদ্রুপের মুখে পড়ে। তবু গোপাল হালদার থাকেন, তবু তার সহযোগীরা থাকেন, তবু সেই সময়টা থাকে। শ্যাম বেনেগাল চলে গেলেও মন্থন থাকে, মান্ডি থাকে, আমাদের জেদ থাকে, এইভাবে বাঁচবো, সমাজকে এইভাবে দেখব, এইভাবে বিশ্লেষণ করব, এই মানুষগুলোকে নিয়ে এই সমাজে কোথাও একটা দাগ রাখার চেষ্টা করব। কি করেছি জানি না, কিন্তু আজকের সম্মান বিরাট সম্মান। রাজ্য, কেন্দ্র, আন্তর্জাতিক সম্মান আমি পাইনি, সেটা প্রতিযোগী ছিলাম, তবু পাইনি আমি। সব সম্মানের কোনোদিন এরকম হয়নি, আজকে যেটা হচ্ছে মাথায় তুলে রাখবো। আপনাদের অনেক ধন্যবাদ। মানুষের এই বক্তব্যের পরে কোনো কথাই আর চলে না, কিন্তু তবুও আমাদের ফিরে আসতে হবে বাস্তবের মাটিতে। আবেগ আমারও তৈরি তাড়া করছিল, কারণ পূর্ণেন্দুবাবু আমারও মাস্টারমশাই। আমরা তিনজন বসে আছি, তিনজনই স্যারের ছাত্র। এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। যাই হোক, বাস্তবের মাটিতেই ফিরি। আমি একটু দেবব্রত দেবনাথকে ডাকবো। আজকে এতক্ষণ ধরে খুব সুচারুভাবে যিনি সব আমাদের পুরো অনুষ্ঠানটা সঞ্চালনা করলেন, সেই পার্থপ্রতিম চট্টোপাধ্যায়, যিনি নৈহাটির বঙ্কিম ভবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, বঙ্কিম চর্চার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তিনি সেই সুদূর নৈহাটি থেকে আমাদের পত্রিকার আহ্বানে তিনি পত্রিকার স্বজন হিসাবেই চলে এসছেন। তাকে আমরা একটু সম্মানিত করব। সম্মানিত করবেন আমাদের তথ্যসূত্র পত্রিকার আর এক স্বজন দেবব্রত দেবনাথ। আমি দেবব্রত দেবনাথকে আহ্বান জানাচ্ছি।
তথ্যসূত্র পত্রিকার সঙ্গে অনেক দিন থেকেই যুক্ত তথ্যসূত্র পত্রিকার সম্পাদক অধ্যাপক সুব্রত রায়চৌধুরীর সঙ্গে বঙ্গীয় সাহিত্য পরিষদ সূত্রে যুক্ত। তথ্যসূত্রের এরকম গোপাল হালদার স্মারক সম্মাননার দুটো অনুষ্ঠান আমার কর্মক্ষেত্র বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রে হয়েছে। সেখানে প্রচুর মানুষ, প্রায় 1.5 শতাধিক মানুষ উপস্থিত থেকেছেন। তো সেই তার ডাকে সাড়া দিয়ে আজকে এখানে আসা ভালো লাগলো। আজকের আমরা যে অনুষ্ঠান, আমাদের নির্ধারিত অনুষ্ঠান ছিল, তার একেবারে শেষ পর্যায়ে এসে আমরা উপস্থিত হয়েছি। আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডক্টর দীপঙ্কর মল্লিক, বেলুর রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। আমরা একসঙ্গে বঙ্গীয় সাহিত্য পরিষদের কার্যনির্বাহক সমিতিতেও কাজ করি। আমি ডক্টর দীপঙ্কর মল্লিককে অনুরোধ জানাবো তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। মঞ্চে উপবিষ্ট আজকে যিনি আচার্য সম্মানে সম্মানিত হলেন, যার কৃতি ছাত্ররা আজকে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে উঠলেন এই গধূলি বেলায়, আমি প্রথমেই তাকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমি দেখছিলাম যখন তারা বলছিলেন, ওই নামটার একটা মানে আমার কাছে হয়ে উঠছিল নতুন ভাবে বা আমার মতো করে। পূর্ণ ইন্দু যে চাঁদ আকাশ জুড়ে থাকে, ছাত্র নামাঙ্কিত আকাশে যে চাঁদ পূর্ণ আলো প্রদান করে, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার মতো যে চাঁদ আলো প্রদান করে, সেই আচার্য শব্দের আলোচনায় যে ধাতুটি ব্যবহৃত হয় তার নাম হল চর ধাতু। জ্ঞানেন্দ্র মোহন দাস এইভাবে অর্থ করেছেন, আ পূর্বক চর ধাতু যোগ জ প্রত্যয়। আ উপসর্গের কাজ আলো প্রদান করা, চর ধাতুর কাজ চারণ ভূমি শিখিয়ে দেওয়া, বিচরণ ভূমি দেখিয়ে দেওয়া, কোনটি ঠিক কোনটি ঠিক নয়, কোনটি আলো কতটুকু কালো যিনি দেখিয়ে দেন তিনি আচার্য। যখন শিক্ষক সম্পর্কে বলতে গিয়ে, মাস্টারমশাই সম্পর্কে বলতে গিয়ে ছাত্ররা যখন আবেগপ্রবণ হয়ে পড়ে, তখন নতুন করে সেই শিক্ষককে কোনো শব্দের বাঁধন দিয়ে ধরিয়ে দেওয়ার কোনো প্রয়োজন থাকে বলে আমার মনে হয় না। মাস্টার এই শব্দ মশাই নামাঙ্কিত শব্দের সঙ্গে সম্পৃক্ত হয়ে যখন জোর কলম শব্দ তৈরি করে, তখন এই শব্দটিকে ব্যবহার করেছিলেন ভগিনী নিবেদিতা। মাস্টার এই শব্দটি স্বামী বিবেকানন্দ সম্পর্কে প্রয়োগ করেছিলেন। স্বামী বিবেকানন্দ 3H ফ্যাক্টরে হার্ট, হ্যান্ড এবং হেড এই তিনটিকে এক জায়গায়, তিনটি বিষয়কে এক জায়গায় করেছিলেন নিঃসন্দেহে সঙ্গতিপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়ে। কারণ মানুষ এই তিনটি শক্তির সমাহারে যথার্থই লোক থেকে মানুষ হয়ে ওঠে। সুতরাং প্রথমেই আমি আজকে যিনি আচার্য সম্মানে সম্মানিত হলেন তাকে বিনম্র শ্রদ্ধা প্রকাশ করছি। আজকে সবিতা দেবী স্মারক সম্মান পেলেন যিনি, তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ। আমি তার সম্পর্কে দুজন ব্যক্তিত্বের মুখ থেকে শুনেছি। দুজনেই আমাদের গৌরী পরিবার এর অত্যন্ত কাছের মানুষ। একজন রামকুমার মুখোপাধ্যায় আর একজন সাধন চট্টোপাধ্যায়। গৌরী পরিবারের সঙ্গে বেশ 3 দিন আগে শ্রীরামপুর গার্লস কলেজ থেকে ফেরার পথে সাধন চট্টোপাধ্যায় তার সম্পর্কে আমার অপূর্ব কতগুলি কথা বলেন। তার লেখন শৈলী সম্পর্কে আমরা জানি। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আজকে এই যে নির্বাচন প্রক্রিয়া, যে ঘরের সন্তান এইভাবে বঙ্গভূমি থেকে বিশ্বভূমির দিকে প্রচারিত, প্রসারিত এবং ব্যাপ্ত হয়, তাকে তুলে আনার যে দায়, তাকে তুলে আনার যে ঔদার্য এবং মহত্ব প্রকাশ করেছেন তথ্যসূত্র পরিবার, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে
অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই ভাবনাকে কুর্নিশ জানাই। আমি সুকান্ত দত্ত এই সুকান্তি দত্ত এই শব্দটিকে অ্যানালিসিস করছিলাম, বেশ কয়েকদিন ধরে সংখ্যাতত্ত্ব নিয়ে ভাবছিলাম এবং আমার খুব পছন্দের জায়গা এই সংখ্যাতত্ত্ব। আমি দেখছিলাম যে সুকান্তি এবং দত্ত শব্দের মধ্যে নামে আছে 6 আর পদবীতে আছে 5। 6 5 11, তার গল্পের সংখ্যা 170, শূন্য বাদ দিলে থাকে 1 অর্থাৎ 8, তার উপন্যাসের সংখ্যা 9 এবং তার গল্প গ্রন্থের সংখ্যা হলো 6। এই সব যোগ করলে দাঁড়ায় 3-2। 3-2 মানে 5, 3-2 = 6, 5 আর 6 যোগ করলে হয় 11। তার নামের ডিজিট মিলে গেল 11। 11 শব্দের মানে হলো 1 আর 1, 1 আর 1 মানে একাকার হয়ে যাওয়া, অর্থাৎ পাঠকদের সঙ্গে তিনি একাকার হয়ে থাকবেন, এটা এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে আমার 1 আর 1-এর সংখ্যাতত্ত্ব। এই সংখ্যাতত্ত্ব বলছে এই কারণে, যখন শ্রী চৈতন্য হননি নবদ্বীপে, নিমাই যখন সবার কাছে নিমাই, তখন মাস্টারমশাই শেখাচ্ছেন যোগ করো 1 আর 1 মিলে কত হয়। নিমাই চোখ বন্ধ করে উত্তর দিলেন 1 আর 1 যোগ করলে একাকার হয়ে যায়। একাকার, যিনি পাঠকের সঙ্গে একাকার হয়ে যান, নির্মাণের সঙ্গে একাকার হয়ে যান, সৃষ্টি এবং স্রষ্টা যখন একাকার হয়ে যান তখন তিনি থাকেন, না হলে তিনি সকালে থাকেন, সমকালে থাকেন, পরকালে আর থাকেন না, পরবর্তীকালে আর থাকেন না, থেকে যান বর্তমানে, তিনি চলমানে আর থাকবেন না। সুকান্তি দত্ত চলমানে থাকবেন। আজকে যিনি গোপাল হালদার স্মারক সম্মান পেলেন, অত্যন্ত আবেগী ভাষায় যখন বলছিলেন, আমার তখনও খুব মনে হচ্ছিল যে তার মধ্যে আবেগটা থাকার একটি কারণ ছিল। নক্ষত্রের নকশি কাঁথা, সায়েন্সের ছাত্র, গবেষক, চিন্তক, মননশীল প্রাবন্ধিক লিখছেন নক্ষত্রের নকশি কাঁথা। নকশি শব্দ এবং নক্ষত্র শব্দ, দুটো শব্দের মধ্যে নকশি শব্দ জসিমউদ্দিনের খুব প্রিয় শব্দ, আর নক্ষত্র জীবনানন্দ দাশের কবিতায় বারবার ঢুকেছে, অর্থাৎ তিনিও একজন উজ্জ্বল নক্ষত্র। তিনিও জীবনের অনেক অঙ্ক থেকে, অনেক ক্যালকুলেশন, অনেক বক্তব্য জায়গা থেকে একটা নকশার জগৎ তৈরি করেছেন। সেই নকশা সৃষ্টির সঙ্গে বিজ্ঞানের সামঞ্জস্যপূর্ণ নকশা, অর্থাৎ তিনিও সাহিত্যের সেতুতে দাঁড়িয়ে আছেন তার নিজস্ব সাধনার সাধন পীঠে। গোপাল হালদার নামাঙ্কিত মার্ক্সীয় কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত, যুক্তিবাদী মনন সম্পৃক্ত এই লেখকের নামের সঙ্গে অঙ্গীভূত এই আজকের পুরস্কার তার পক্ষে ঠিকঠাক এবং ঠিকই ব্যক্তিত্বের কাছে এই বিষয়টা গিয়েছে। যারা এই কাজ করলেন, আজকে বলতে কোনো দ্বিধা নেই যে মঞ্চ শেয়ার করেছি সেখানে আমিও স্যারের ছাত্র হয়ে গেছি, কারণ আচার্যকে যারা অনুসরণ করে সবাই তার ছাত্র। আর বাদিকে যিনি বসেছিলেন সুব্রত বাবু, আমি যখন ছাত্র ছিলাম তখন আমি তার সম্পর্কে জানতাম, বলে তিনিও একাধারে আমার কাছের মানুষ এবং শিক্ষক সম। আর মঞ্চে তাকে আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম এই কারণে, একটি পত্রিকাকে চালনা করা, তাকে বাঁচিয়ে রাখা, ঠিক মা যেমন সন্তানকে গর্ভে ধারণ করেন, লালন করেন এবং সন্তান জন্মগ্রহণের পর বড় করেন, এই যে অস্তিত্ব সংকট এবং সংগ্রাম লিটল ম্যাক যারা করে তারা জানে যে বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশে লিটল ম্যাক এর যুদ্ধ কত কঠিন। এটি লেখা চাইতে গেলে যারা প্রতিষ্ঠিত লেখক প্রাবন্ধিক তারা প্রথমে দিতে চান না, তার মধ্য দিয়ে পত্রিকা বেঁচে আছে। ফলে তাকে আমার বিনম্র শ্রদ্ধা, এইভাবে বাঁচিয়ে রেখেছেন 29টা বছর। আর আমি এটাও জানি এই পত্রিকা যে দল তৈরি করেছে, যে সংঘ শক্তি তৈরি করেছে, 2-এর পিঠে 9 29, উল্টে গিয়ে 9-এর পিঠে 2 92 বছর পরেও এই পত্রিকা বেঁচে থাকবে, এটা আমি বিশ্বাস করি। এই বিশ্বাসের জগৎ থেকে সামনে যারা বসে আছেন, স্যার বলছিলেন যে আজকে বেশ কম মানুষজন এসেছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কোনোদিন আমি কৌরব পক্ষে সমর্থন করি না, পঞ্চ পাণ্ডবই যথেষ্ট, কারণ তারাই ঠিকঠাক, একাধিক মানুষের দরকার নেই, যারা আসবে বা আসবেন তারাই ঠিকঠাক। এই রামকৃষ্ণ মিশনে আমাদের ছাত্ররা পড়ে খুব কম সংখ্যক। বেলুড়মঠ রামকৃষ্ণ মিশনে এক একটা জায়গায় মাত্র 16 জন পড়তে পারে, মাস্টার ডিগ্রি 16 জন পড়ে, কিন্তু দেখেছি নেট সেট কোয়ালিফাই করে যায় 16 জনের মধ্যে অন্তত 14 জন। ঠিক
এটাই ভালো। আমার এরকম ঠিক এই ধরনের শ্রোতা, এই ধরনের মনোনৃত্য শ্রোতা থাকা একটি বিরাট শ্লাঘার বিষয়। আমি একই সঙ্গে সেই শ্রোতাদের মধ্যে আপনাদের প্রত্যেককে আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি, আমার ভালোবাসা জানাচ্ছি আমার বন্ধু এখানে যারা আছেন, বিশেষ করে আমার যারা গৌরী পরিবার থেকে এসেছেন তাদের সঙ্গে সঙ্গে ডক্টর প্রসেনজিৎ সরকার আমার বন্ধু, তাকে এবং এই সঙ্গ পরিবারের অর্থাৎ তত্ত্বসূত্র পরিবারের সঙ্গে সুশান্ত, অপরাজিতা থেকে শুরু করে যারা আপনারা আছেন, যারা গোষ্ঠীটাকে বাঁচানোর জন্য নিজেদের সর্বস্ব দান করেছেন, তাদেরকেও আমার একই সঙ্গে ভালোবাসা এবং বিনত শ্রদ্ধা। তত্ত্বসূত্র এগিয়ে চলুক, তথ্য অনেক সূত্রকে এক জায়গায় করে একটা গবেষণার এই ঋদ্ধ জায়গাকে আরো সমৃদ্ধ করুক। আজকে এই দিন এই প্রার্থনা থাকলো। নমস্কার, সবার ভালো হোক, সুন্দর হোক, মঙ্গল হোক। আমরা সভাপতির কথা শুনলাম। সভার একেবারে শেষ লগ্ন, আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের পালা। ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রী দেবাশিস বসু। আমি দুঃখিত, আমি দেবাশিস আমার ছাত্র, আমার গবেষক স্কলার ছাত্র আমাদের রামকৃষ্ণ মিশনের। আমি একটুখানি বলে রাখি, দুঃখিত এই কারণে যে বন্ধু এত অসাধারণ করে সঞ্চালনা করলেন, তিনি আমাদের যথার্থ হিত এবং বন্ধু। স্যার বলেছেন পার্থপ্রতিম চট্টোপাধ্যায় আমাদের কাছে আর একটা নক্ষত্র এবং আলো, এবং আমরা একই সঙ্গে পার্থদা এবং সুব্রতবাবু লিডারশিপে বঙ্গীয় সাহিত্য পরিষদে নানা ধরনের কাজের সঙ্গে আমরা সংযুক্ত আছি। 2024 সালে তথ্যসূত্র পত্রিকা নিবেদিত স্মারক সম্মান প্রদান অনুষ্ঠান এখন সুসম্পন্ন হলো। গোটা সভায় যারা সভাপদ অলঙ্কৃত করেছিলেন, মাননীয় সভাপতি আমার মাস্টার মশাই অধ্যাপক ডক্টর দীপঙ্কর মল্লিককে ধন্যবাদ জানাই। আজকে আচার্য সম্মান প্রাপক শিক্ষকেরও শিক্ষক, শিক্ষাবিদ শ্রী পূর্ণেন্দু বসু মহাশয়কে আন্তরিক ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। সবিতা দেবী স্মারক সম্মান প্রাপক কথা সাহিত্যিক শ্রী সুকান্তি দত্ত মহাশয়কে কৃতজ্ঞতা জানাই। গোপাল হালদার স্মারক সম্মান প্রাপক ডক্টর মানস প্রতিম দাস মহাশয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পত্রিকার পক্ষ থেকে। ধন্যবাদ জানাই এই মেলা যারা পরিচালনা করছেন, যাদের বদান্যতায় এই মঞ্চ আমরা পেয়েছি অনুষ্ঠান পরিচালনা করার জন্য, তাদের কাছে আমরা অকুণ্ঠ ঋণ স্বীকার করি। সর্বোপরি ঋণ স্বীকার করি যাদের উপস্থিতি ছাড়া আজকের এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হতো না, অর্থাৎ আপনারা। আজকের এই অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আপনাদের সকলের কাছে আমরা আমাদের ঋণ স্বীকার করি, কৃতজ্ঞতা স্বীকার করি, ভালোবাসা জানাই আজকের অনুষ্ঠানের মাননীয় সঞ্চালক শ্রী পার্থপ্রতিম চট্টোপাধ্যায় মহাশয়কে। আপনাদের আশীর্বাদকে পাথেয় করে আমরা সামনের বছরগুলোতে আরো এগিয়ে যেতে চাই। আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ সংস্কৃতিতে থাকুন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ। নমস্কার।